তো গতকালই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট হাই স্কুল যেগুলো রয়েছে, গভর্নমেন্ট যে ইন্টিগ্রেটেড স্কুল এবং গভর্নমেন্ট মডেল স্কুলগুলো যেগুলো রয়েছে, সেই মডেল ইংরেজি মডেল স্কুল বা এই স্কুলগুলোতে শিক্ষক নিয়োগের জন্য গেজেট প্রকাশিত হয়েছে। সেই গেজেটটা এখনো কোনো ওয়েবসাইটে না এলেও সূত্র মারফত জানা যাচ্ছে যে গেজেটটা কিন্তু অথেন্টিক গেজেট, অর্থাৎ এটা কোনো ফেক গেজেট নয়। তো পাবলিক সার্ভিস কমিশনের এই রিক্রুটমেন্টটা লাস্ট যদি আমরা দেখি 2018-তে হয়েছে, 2015-তে হয়েছে, ঠিক আছে। এই প্রত্যেকটা সালে রিক্রুটমেন্ট হয়েছে 850টা সিট, কখনো কখনো 900 সিট, কখনো 700 সিট, এরকম। কেননা মডেল স্কুলের সংখ্যা তো খুব বেশি নয় বা গভর্নমেন্ট হাই স্কুলের সংখ্যা তো খুব বেশি নয় বিভিন্ন জেলায়। তো সেই জন্য এখানে রিক্রুটমেন্ট হয়, বাট রিক্রুটমেন্টের সিটটা একটু কম থাকে। যেহেতু এবার প্রায় মোটামুটি ধরতে গেলে 5 থেকে 6 বছর পরে রিক্রুটমেন্ট হচ্ছে, কাজেই এবার রিক্রুটমেন্টের ক্ষেত্রে একটু হলেও সিটের বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এক্সাক্ট সিট কত সেটা পিএসসি পাবলিশ করলেই আমরা জানতে পারবো। কিন্তু এই পিএসসির আন্ডারে যে পরীক্ষাটা হয়, এই পরীক্ষাটা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার থেকে ডিফারেন্স পরীক্ষা, অনেকটাই এর ডিফারেন্স রয়েছে, অনেকটা ডিফারেন্ট পরীক্ষা হয়ে থাকে। কেননা স্কুল সার্ভিস কমিশনের সিলেবাস আর এই পিএসসি সিলেবাস কিন্তু আকাশ পাতাল তফাৎ থাকে। পিএসসি সিলেবাস থাকে অনেক বেশি ভাস্ট, কেননা পিএসসি সিলেবাসে এখানে গভর্নমেন্ট হাই স্কুলের যেহেতু নিয়োগ হয়, কাইন্ড অফ গেজেটেড অফিসার নিয়োগের যেমন পরীক্ষা হয়ে থাকে, যেমন কাঠিন্যমান থাকে, এখানেও কিন্তু সেম পরীক্ষা হয়। অর্থাৎ এত সহজেই কিন্তু এখানে চাকরি পাওয়া সম্ভব নয়, যথেষ্ট পড়াশোনা করতে হবে। সাবজেক্ট ওয়াইজ প্রচুর সিলেবাস কিন্তু এখানে থাকে, অর্থাৎ অনেক বড় সিলেবাস থাকে। যেমন আমি যেহেতু হিস্ট্রি ব্যাকগ্রাউন্ডের, আমি যদি দেখি হিস্ট্রিতে আমাদের স্কুল সার্ভিস কমিশনের যে সিলেবাস বা মাদ্রাসা সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের সিলেবাস রয়েছে 9, 10, 11, 12-এর, এখানে কিন্তু সম্পূর্ণ আলাদা সিলেবাস এবং এখানে অনেক কিছু ইনক্লুডেড কিন্তু থাকে, যথেষ্ট বড় সিলেবাস। যেহেতু পিএসসির মাধ্যমে নিয়োগ হচ্ছে, পিএসসির মাধ্যমে যে সরকারি কলেজে প্রফেসর নিয়োগ হয় WBES এর মাধ্যমে, সেখানেও কিন্তু একই রকম হয়ে থাকে। অর্থাৎ কলেজ সার্ভিস কমিশনের যে সিএসসির যে সিলেবাস এবং আমরা যদি দেখি পাবলিক সার্ভিস কমিশনের প্রফেসর নিয়োগের সিলেবাস, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। তো ডিসকাস করব লাস্ট যে সিলেবাসটা রয়েছে সেটা নিয়ে, এবং এবছর সিলেবাস আপডেট হতে চলেছে। অ্যাজ ইট ইজ মোটামুটি সেমই থাকবে, কিছু হয়তো চেঞ্জেস থাকতে পারে। তো একটা বেসিক কনসেপ্ট নিয়ে নাও এবং এখান থেকে তোমরা পড়াশোনা কিন্তু শুরু করে দাও। অনেকে প্রশ্ন করেছো যে যারা বিএড বর্তমানে রানিং রয়েছে তারা এই পরীক্ষা দিতে পারবে কিনা। তো ডিটেল ডিসকাশন করবো। যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো চলো আমি মোটামুটি যে সিলেবাসটা আমাদের হাতে রয়েছে, লাস্ট যে সিলেবাসটা সেটা নিয়ে ডিসকাস করছি। এটা হচ্ছে বাংলা সিলেবাস। তো এখানে বিষয়টা হচ্ছে, আমি যেহেতু সমস্ত সাবজেক্টের এক্সপার্ট নই, কাজেই একাধিক সাবজেক্টের সিলেবাস নিয়ে ডিসকাশন করতে গেলে একটু কিন্তু আমার উচ্চারণের সমস্যা থাকতে পারে। তো সেটার জন্য নিজ গুণে ক্ষমা করে সবাই নেবে। তো প্রথমত এখানে সিলেবাস ফর প্রিলিমিনারি এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট অফ পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেস ইন বেঙ্গলি, ঠিক আছে। এখানে ফুল মার্কস কিন্তু 100 থাকে, 1.5 ঘন্টার পরীক্ষা এতদিন যেমন যা রয়েছে। এবার এক্সাম প্যাটার্নেও পরিবর্তন থাকতে পারে, সেটা আমাদেরকে দেখতে হবে। কিন্তু একটা কিছু বৈশিষ্ট্য বা একটা কিছু টার্গেট আমাদেরকে যেহেতু নিয়ে এগোতে হবে, কাজেই এই সিলেবাসটা আমরা ফলো আপ কিন্তু করতে পারি মোটামুটি। পাঠ্য বইতে উপন্যাস থাকে, উপন্যাসে এখানে কৃষ্ণকান্তের উইল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আরণ্যক, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উপন্যাসগুলো এখানে পড়তে হয়। তারপরে বলয়গ্রাস রয়েছে, আশাপূর্ণা দেবীর কাব্য রয়েছে, মেঘনাদবধ কাব্য, মাইকেল মধুসূদন দত্ত, ঠিক আছে। এবং প্রত্যেকটা স্বর্গ আলাদা আলাদা করে দেওয়া রয়েছে। জীবনানন্দ দাশের বনলতা সেন কাব্যগ্রন্থ প্রথম 5টি কবিতা, সুভাষ মুখোপাধ্যায়ের পদাতিক কাব্যগ্রন্থ প্রথম 5টি কবিতা, এইগুলো কিন্তু সিলেবাসের অন্তর্গত রয়েছে। যারা যারা এই পুরো ভিডিওটা দেখবেন তারা একটু স্ক্রিনশট করে নেবেন। নাটক রয়েছে বিসর্জন রবীন্দ্রনাথ ঠাকুরের রয়েছে, তারপরে নরক গুলজার রয়েছে মনোজ মিত্রের, ঠিক আছে। তারপরে প্রবন্ধ বলা ভালো, এই নরক গুলজার নাটকটাতে আমি কিন্তু এই নরক গুলজার নাটক আমি কিন্তু দেখেছি। তো প্রবন্ধ, নির্বাচিত প্রবন্ধের মধ্যে কাজী আব্দুল অদুদ প্রথম 5টি প্রবন্ধ, তারপরে শ্রেষ্ঠ প্রবন্ধ রয়েছে অন্নদাশঙ্কর রায়ের প্রথম 5টি প্রবন্ধ, ছোট গল্পের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের মেঘ ও রৌদ্র রয়েছে, তারপরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ, মানিক বন্দ্যোপাধ্যায়ের টিচার রয়েছে, সৈয়দ মুস্তাফা সিরাজের গাছটা বলেছিল এবং জ্যোতিরিন্দ্র নন্দীর রয়েছে গিরগিটি।
এর সাথে সাথে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে, মঙ্গললা বিভিন্ন মঙ্গল কাব্য রয়েছে, মনসা মঙ্গল, চণ্ডীমঙ্গল এবং ধর্মমঙ্গল রয়েছে। তারপরে বৈষ্ণব কাব্যের মধ্যে রয়েছে বিদ্যাপতি, চণ্ডীদাস, তারপরে জ্ঞানদাস, গোবিন্দ দাসের ফোর্ট উইলিয়াম কলেজ রয়েছে। তারপর এখানে বাংলা ব্যাকরণের মধ্যে সন্ধি থাকে, সমাস, প্রত্যয়, কারক বিভক্তি, পদ পরিবর্তন, লিঙ্গ পরিবর্তন, অশুদ্ধি সংশোধন, এক কথায় প্রকাশ, এগুলো কিন্তু থাকে। তো এটা গেল বাংলা সিলেবাস। এরপরে আমরা চলে আসছি যেটা রয়েছে ইংলিশের সিলেবাস। ইংলিশের মধ্যেও কিন্তু একাধিক যে জিনিস রয়েছে, তো একটু আমরা দেখতে পাচ্ছি যে উইলিয়াম শেক্সপিয়ার, ম্যাকবেথ অ্যাজ ইউ লাইক ইট, তারপরে জেন অস্টিনের প্রাইড অ্যান্ড প্রিজুডিস রয়েছে, জন মিল্টন। তো এত কিছু কিন্তু রয়েছে এর মধ্যে। ওকে, লিটারেচারের যে পার্টগুলো, তারপরে গ্রামার রয়েছে, তারপরে টেস্ট অফ কম্প্রিহেনশন। ওকে, তো এত জিনিস এর মধ্যে রয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি কেমিস্ট্রি, বন্ডিং ইন অর্গানিক মলিকিউলস। তো এখানে কেমিস্ট্রি সিলেবাসটা একটু স্ক্রিনশট করে নিতে হবে প্রত্যেকে, কেননা যেহেতু কেমিস্ট্রি আমার বিষয় নয়, আমি এই বিষয়টা এত ভালো করে এক্সপ্লেন কিন্তু করতে পারবো না। তো কেমিস্ট্রি অ্যান্ড মেকানিজম, ঠিক আছে, সিনথেটিক ইউজ অফ রিজেন্টস। তো এগুলো একটু যারা যারা যে যে সাবজেক্টে রয়েছে তারা একটু দেখে নিচ্ছেন। তারপরে ইনঅর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রির মধ্যে এতগুলো ভাগ। তারপরে আপনারা স্ক্রিনশট করে নিন। আপনারা চাইলে আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিতে পারি। আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে সেটাতে যুক্ত হয়ে যান। আমাদের টেলিগ্রাম গ্রুপ এইচডি টিউটোরিয়াল গাইড, যেটা ডেসক্রিপশনের লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন। ফিজিক্স, এখানে ফিজিক্যাল কেমিস্ট্রি রয়েছে, কোয়ান্টাম থিওরি, ঠিক আছে। তো এইভাবে মোটামুটি হয়ে যাবে। 100 মার্কের পরীক্ষা হয়, অবশ্যই এমসিকিউ বেসড এখন এক্সাম হবে। দেখা যাক আগামীতে কি আসছে। এরপরে আমরা চলে আসছি ইকোনমিক্স। ইকোনমিক্সের যে মোটামুটি রয়েছে মাইক্রো ইকোনমিক, তারপরে ম্যাক্রো ইকোনমিক, পাবলিক ফিনান্স, ঠিক আছে, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ইকোনমিক্স, ইন্ডিয়ান ইকোনমি রয়েছে। এখানে গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ মোটামুটি দুটো গ্রুপে হয় পরীক্ষা। এরপরে আমরা চলে আসছি জিওগ্রাফি। জিওগ্রাফিতে ফিজিক্যাল জিওগ্রাফি, অরিজিন অফ কন্টেন্টস অ্যান্ড ওশান বেসিনস, তারপরে ফিজিক্যাল জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল যে জিওগ্রাফি রয়েছে, তারপর সেকশন 2তে রয়েছে ইকোনমিক জিওগ্রাফি। অর্থাৎ আমরা দেখেছি যে এসএসসির ক্ষেত্রে এতটা পার্ট কিন্তু থাকে না, কিন্তু একটা টোটাল সাবজেক্টের যতগুলো পার্ট রয়েছে মোটামুটি পাবলিক সার্ভিস কমিশন কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু কভার করে থাকে প্রত্যেকটা সাবজেক্ট, অর্থাৎ পুরো ডিটেল পড়তে হয় পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা দিতে গেলে। হিউম্যান জিওগ্রাফি, তারপরে জিওগ্রাফি অফ ইন্ডিয়া রয়েছে, ঠিক আছে। এরপর আমরা চলে আসি হিস্ট্রি, যেটা আমার নিজেরও সাবজেক্ট, আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রথমত হিস্ট্রির ক্ষেত্রে আমরা অ্যানসিয়েন্ট ইন্ডিয়া টু মডার্ন ইন্ডিয়া, তার মধ্যে কিছু পার্ট আমরা দেখেছি, ইউরোপের পার্ট আমরা দেখেছি। এগুলো এসএসসির মোটামুটি সিলেবাসের মধ্যে থাকে, কিন্তু এখানে যে পার্টগুলো রয়েছে সেটা কিন্তু ভীষণ ভীষণ ডিটেল। প্রধানত বলা হচ্ছে অ্যানসিয়েন্ট ইন্ডিয়া ফ্রম রাইজ অফ মগধা ইম্পেরিয়ালিজম টু হর্ষবর্ধন, অর্থাৎ হর্ষবর্ধন এবং মগধ থেকে, মগধের উত্থান থেকে হর্ষবর্ধনের যে মোটামুটি যাত্রা পর্ব সেটা। তারপরে হচ্ছে অ্যানসিয়েন্ট চায়না, যেটা কিন্তু চায়নার ইতিহাস সাধারণত আমরা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাতে দেখতে পাই না সেই অর্থে, কিন্তু এখানে অ্যানসিয়েন্ট চায়না, প্রাচীন চায়নার যে ইতিহাস, এখানে ইকোনমিক, সোশ্যাল, কালচারাল অ্যাচিভমেন্ট আন্ডার ট্যাংসাং অ্যান্ড এম্পেরিয়র্স, ঠিক আছে। তারপরে রয়েছে অ্যানসিয়েন্ট ইজিপ্ট। ইজিপ্টের যে ইতিহাস রয়েছে সেটাও কিন্তু পড়তে হবে। ইজিপ্টের যে পিরামিড বা মিশরের যে পিরামিড রয়েছে, তারপরে মমি রয়েছে, স্ক্রিপ্টস এবং ট্রেড এবং কমার্স, অর্থাৎ এত কিছু জিনিস এখানে কিন্তু পড়াশোনার বিষয় রয়েছে। 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি অ্যানসিয়েন্ট গ্রিস, অর্থাৎ প্রাচীন গ্রিসের ইতিহাস। কালচারাল অ্যাচিভমেন্ট যেটা রয়েছে, অর্থাৎ সাংস্কৃতিক যে বিকাশ। এবার এখানে রয়েছে অ্যানসিয়েন্ট রোম, অর্থাৎ প্রাচীন রোমের ইতিহাস রয়েছে। ওকে, জেনারেল সার্ভে অফ অ্যানসিয়েন্ট রোমান এম্পায়ার বিল্ডিং, প্রাচীন রোমের যে সাম্রাজ্যগুলো রয়েছে বা তার বিল্ডিং, রোমের যে আইনি ব্যবস্থা এবং গভর্নমেন্ট সিস্টেম। অর্থাৎ এখানে কিন্তু ইতিহাসের যতগুলো পার্ট প্রায় সবগুলোই দেখতে পাচ্ছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি গ্রুপ বিতে মিডিয়েভেল ইউরোপ, ঠিক আছে। মিডিয়েভেল ইউরোপ বা মধ্যযুগের ইউরোপ, যেটা সবচেয়ে কঠিন একটা জায়গা রয়েছে, যেখানে ফিউডালিজম অর্থাৎ সামন্ততন্ত্র, চার্লামেন্ট রয়েছে, এম্পায়ার ভার্সেস প্যাপাসি অর্থাৎ পোপ বা ক্রুসেডের যে টাইম সেটা রয়েছে, এবং মেডিয়েভেল ইন্ডিয়া কিন্তু রয়েছে। মেডিয়েভেল ইন্ডিয়া অর্থাৎ মধ্যযুগের ভারতবর্ষ রয়েছে, অর্থাৎ প্রাচীন ভারত, মধ্য ভারত, তারপরে প্রাচীন ইউরোপ, তারপরে মধ্যযুগের ইউরোপ, প্রাচীন গ্রিস, এই সমস্ত জিনিস কিন্তু এর মধ্যে পড়তে হচ্ছে। গ্রুপ সি বিভাগে রয়েছে মডার্ন ইন্ডিয়া 1757 থেকে 1947, অর্থাৎ পুরো পার্টটাই কিন্তু পড়তে হবে, কভার করতে হবে।
তারপরে হচ্ছে মডার্ন ইউরোপের যে পার্ট 1789 থেকে 1945 গ্রুপ ডি। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা ভাস্ট সিলেবাস কিন্তু রয়েছে। এবার এখানে আসছে বটানি, বটানির যে ভাগ সেটা একটু আপনারা দেখে নিচ্ছেন। ওকে, তারপরে মোটামুটি কেমিস্ট্রি রয়েছে বা বটানির মধ্যে যে ভাগগুলো রয়েছে মলিকিউলার বায়োলজি, প্লান্ট বায়োলজি। ওকে, তারপরে প্লান্ট ট্যাক্সোনমি রয়েছে, প্লান্ট গ্রুপস রয়েছে। এরপর আসছে সাবজেক্ট জুওলজি। অনেকে প্রশ্ন করছেন বটানি এবং জুওলজির ভাগ থাকবে কিনা। লাইফ সায়েন্স, অবশ্যই বটানি এবং জুওলজি কিন্তু লাইফ সায়েন্সের ক্ষেত্রে ভাগ থাকবে। তারপরে এখানে মোটামুটি যেমন যে রয়েছে সাবজেক্ট জুওলজির অনেকগুলো সেকশন দেখতে পাচ্ছি, আপনারা একটু এগুলো স্ক্রিনশট করে নিচ্ছেন। তো এরপর চলে আসে ফিজিওলজি। আলাদা আলাদা সাবজেক্ট কিন্তু স্কুল সাবজেক্ট যে যা পড়েছেন কলেজে অনার্স লেভেলে সেইভাবে আপনাদের কিন্তু পরীক্ষা হতে চলেছে। প্রত্যেকটা পরীক্ষা কিন্তু 1.5 ঘন্টার পরীক্ষা আপনাদের হবে, ঠিক আছে। তারপরে এটা কিন্তু চেঞ্জেস আবার আসতে পারে। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে রয়েছে দেখুন কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। তারপরে এক্সপোনেনশিয়াল সাইন রয়েছে, কজিন রয়েছে। তো এইভাবেই কিন্তু সমস্ত পরীক্ষাটা আমাদের হয়ে থাকে এবং পিএসসি পরীক্ষা আপাতত গেজেট প্রকাশ হয়েছে, এর নোটিফিকেশন বা ফর্ম ফিল আপ কবে হবে এখনো ঠিক নেই, বাট ইলেকশনের মধ্যে ফর্ম ফিল আপ হবে কিনা সেটাও কনফার্মেশন নেই। তারপর আসছে ফিলোসফি। ফিলোসফির ক্ষেত্রে 100 মার্কের পরীক্ষা হয়। সমস্ত সাবজেক্টের এখানে কিন্তু টিচার রিক্রুটমেন্ট লাগে, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট যেমন স্কুল সার্ভিস কমিশনে থাকে সমস্ত সাবজেক্ট থাকে, ফিলোসফি এডুকেশন থেকে শুরু করে ফিজিক্স থেকে শুরু করে প্রত্যেকটা সাবজেক্টের যেমন যেমন ভ্যাকান্সি আসবে তেমন তেমন কিন্তু এখানে রিক্রুটমেন্ট কিন্তু হবে। পলিটিক্যাল সায়েন্স রয়েছে, ঠিক আছে। এখানে আমরা বাদবাকি সাবজেক্ট দেখতে পেলাম না, আশা করছি পরবর্তী ক্ষেত্রে সেই সাবজেক্টগুলো চলে আসবে, এডুকেশন বা অন্যান্য সংস্কৃত, যেহেতু প্রত্যেকটা সাবজেক্ট থাকে। তো এইভাবে মোটামুটি আমাদের আপাতত যেটা রয়েছে যে বিএড যারা বর্তমানে পাঠরত তারা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে কিনা, ফর্ম ফিল আপ যবে থেকে শুরু হবে বা গেজেট প্রকাশের যে দিন পর্যন্ত কোনো ক্যান্ডিডেট যদি বিএড কমপ্লিট করে থাকে তবেই সে কিন্তু আবেদন করতে পারবে। এবার গেজেট এখন প্রকাশ হয়েছে, যদি ফর্ম ফিল আপ শুরু হয় আগামী বছর তাহলে এখানে 24-এর বহু ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু এর আওতায় চলে আসতে পারে, অর্থাৎ 22-24। এখানে ট্রেনিং কিন্তু কমপ্লিট থাকতে হবে, এটা আপনাদেরকে আমি অ্যাসিউরিটি দিয়ে দিলাম। ক্লিয়ার? তো মোটামুটি এই পর্যন্ত রইল ভিডিওটি। এরপর আরো অনেক তথ্য নিয়ে ভিডিও আসবে পরপর। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।